আজকের আলোচনা পশ্চিম মেদিনীপুরের একটা গ্রাম নয়াগ্রামকে নিয়ে। আপাতদৃষ্টিতে সাধারণ গ্রাম হলেও এখানকার রামেশ্বর মন্দিরকে ঘিরে যে ইতিহাস আর লোককথা আছে সেটা বেশ অন্যরকম। আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো ঘেঁটে এর গভীরে যাওয়ার চেষ্টা করব আজ, বোঝার চেষ্টা করব এর আসল ব্যাপারটা কি। শুরুতেই একটা খুব ইন্টারেস্টিং লোককথা দিয়ে শুরু করা যাক। শোনা যায় অনেক দিন আগে এক সন্ন্যাসী নাকি এখানে গভীর ধ্যানে মগ্ন ছিলেন। তো একদিন রাতে তিনি স্বপ্নে মহাদেবকে দেখেন। মহাদেব তাকে আদেশ দেন যে ওই জায়গাটায় তার পূজার ব্যবস্থা করতে হবে। পরদিন সকালে উঠে সন্ন্যাসী মাটি খোঁড়া শুরু করেন, আর কি আশ্চর্য, সেখান থেকে বেরিয়ে আসে একটা প্রাকৃতিক শিবলিঙ্গ, স্বয়ম্ভু যাকে বলে। সেটাই নাকি এই মন্দিরের আদি ভিত্তি। হ্যাঁ, এই স্বয়ম্ভু নিজে থেকে তৈরি হওয়া লিঙ্গের ধারণাটা কিন্তু হিন্দু ধর্মে খুব গুরুত্বপূর্ণ। এর মানে হলো এটা মানুষের তৈরি নয়, প্রকৃতি থেকে আপনা আপনি সৃষ্টি। ভারতের অনেক পুরনো বিখ্যাত শিব মন্দিরের সঙ্গে দেখবেন এমন গল্প জড়িয়ে আছে। ঠিক, এটা মন্দিরের প্রাচীনত্ব আর মাহাত্ম্যকে ভক্তদের চোখে আরও অনেক বাড়িয়ে দেয়, যেন প্রকৃতি নিজে ঈশ্বরকে প্রতিষ্ঠা করছেন। একদম। আবার দেখুন, আর একটা মতো বেশ শোনা যায়, বেশ জোরালোভাবেই শোনা যায়। কেউ কেউ বলেন এর সঙ্গে রামায়ণের যোগ আছে। ও আচ্ছা, রামায়ণের? হ্যাঁ, লঙ্কা জয় করে ফেরার পথে শ্রীরামচন্দ্র নাকি এখানেই থেমে শিবের পুজো করেছিলেন। আচ্ছা। আর সেই থেকে মন্দিরের নাম হয়েছে রামেশ্বর। দুটো কিন্তু একেবারে ভিন্ন সময়ের গল্প, তাই না? হ্যাঁ, তা তো বটে, কিন্তু দুটোই মন্দিরের প্রতি বিশ্বাস আর শ্রদ্ধাকে আরও বাড়িয়ে তুলছে। এটাই তো আমাদের ঐতিহ্যের একটা মজার দিক, তাই না? একই জায়গার সঙ্গে অনেক পৌরাণিক বা ঐতিহাসিক কাহিনী জুড়ে থাকতে পারে। অনেক সময় এগুলো একে অপরের পরিপূরকও হয়ে ওঠে, জায়গার মাহাত্ম্যকে আরও গভীর করে তোলে। দুটো গল্পই কিন্তু শিবের প্রাচীনত্ব আর তার পুজোর যে ব্যাপ্তি সেটাকেই প্রতিষ্ঠা করছে। তা ঠিক। এবার একটু মন্দিরের গঠন স্থাপত্যের দিকে যদি তাকাই, তথ্য বলছে এর নির্মাণশৈলীতে ওড়িশার বেশ স্পষ্ট প্রভাব আছে। বিশেষ করে পাথরের গাঁথুনি, দেয়ালে যেসব নকশা খোদাই করা, আর মন্দিরের চূড়াটা ওই শিখর শৈলী যাকে বলে। হ্যাঁ, শিখর শৈলী মন্দিরের চূড়াটা ক্রমশ সরু হয়ে ওপরের দিকে উঠে যায়, একটা কোণের মতো দেখতে। এটা ওড়িশার মন্দির স্থাপত্যের খুব পরিচিত একটা বৈশিষ্ট্য। এই প্রভাবটা কিন্তু বেশ ভাববার মতো। হয়তো তখনকার দিনে বাংলা আর ওড়িশার মধ্যে বেশ ভালো রকম সাংস্কৃতিক আদান প্রদান ছিল, শিল্পী বা ধরুন রাজাদের পৃষ্ঠপোষকতা এসবের ইঙ্গিত দেয়। হতে পারে। হয়তো কাছাকাছি কোনো গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ ছিল যার মধ্যে দিয়ে এই স্টাইলটা এখানে এসছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার কি জানেন? তথ্যসূত্রে উল্লেখ আছে মন্দিরের একটা অংশ নাকি ছাদবিহীন। ছাদবিহীন? হ্যাঁ, এটা কি ওই ওড়িশার রীতির সঙ্গে একটু অন্যরকম লাগছে না? এর কোনো বিশেষ কারণ থাকতে পারে? এটা সত্যি একটু অন্যরকম, ভাবার মতো। অনেক কারণ হতে পারে অবশ্য। হয়তো মন্দিরটা পুরোপুরি শেষ করার আগে কোনো কারণে কাজ বন্ধ হয়ে গিয়েছিল। আচ্ছা। অথবা ধরুন স্থানীয় কোনো লোকবিশ্বাস বা রীতি থাকতে পারে যার জন্য ওই অংশটা খোলা রাখা হয়েছে। কিছু মন্দিরে এমন দেখা যায় যেখানে গর্ভগৃহের ওপরের অংশটা খোলা থাকে আকাশের দিকে, হয়তো কোনো বিশেষ পূজা পদ্ধতি বা তান্ত্রিক সাধনার অঙ্গ হিসেবে। নিশ্চিত করে বলা কঠিন, তবে এটা মন্দিরের গঠনে একটা রহস্য যোগ করেছে তা বলাই যায়। ব্যবহৃত পাথর বা খোদাইয়ের বিষয়বস্তুগুলো আরও ভালো করে দেখলে হয়তো কিছু সূত্র পাওয়া যেত। এদিকে স্থানীয় মানুষদের ভক্তি আর মন্দিরের প্রতি টান কিন্তু খুব গভীর। রোজ সকালে গ্রামের লোকেরা নিয়ম করে শিবলিঙ্গে জল ঢালেন, বেলপাতা দেন। আর একটা খুব সুন্দর বিশ্বাস আছে তাদের মধ্যে, মন্দিরের শিবলিঙ্গের দিকে তাকিয়ে মনের কথা মুখে না বললেও চলে, ঠাকুর নাকি ঠিক বুঝতে পারেন। বাহ, এটা খুব আন্তরিক একটা বিশ্বাসের কথা। ঈশ্বর আর ভক্তের মধ্যেকার একটা নীরব সংবাদ যেন। এই ধরনের বিশ্বাসগুলোই তো একটা জায়গাকে শুধু ইট পাথরের ঢাঁচা থেকে একটা জীবন্ত তীর্থে পরিণত করে, তাই না? ঠিক তাই। শুধু তাই নয়, স্থানীয়দের মধ্যে একটা জোরদার বিশ্বাস আছে যে এই মন্দিরের শিব খুব জাগ্রত। জাগ্রত দেবতা? হ্যাঁ, ভক্তরা মনে করেন এখানকার দেবতা খুব শক্তিমান আর ভক্তের ডাকে খুব তাড়াতাড়ি সাড়া দেন। অনেকে নাকি এটাও বলেন যে বিশেষ করে মহাশিবরাত্রির রাতে মন্দিরের ভেতর থেকে ধূপ ধুনোর গন্ধ পেয়েছেন, বা ধরুন কেউ নেই অথচ শাঁখের আওয়াজ শুনেছেন। আচ্ছা। এই অলৌকিক অভিজ্ঞতার গল্পগুলো
এগুলো কিন্তু এই জাগ্রত হওয়ার বিশ্বাসকে আরও পাকা করে। এগুলো মুখে মুখে ছড়িয়ে পড়ে, দূর দূরান্ত থেকে মানুষকে টানে। বিশেষ করে ওই মহাশিবরাত্রির সময় যখন বড় মেলা বসে, সারা রাত ধরে কীর্তন হয়, হ্যাঁ হ্যাঁ তখন এই বিশ্বাস আর ওইসব অভিজ্ঞতার গল্পগুলো মিলেমিশে একটা অসাধারণ পরিবেশ তৈরি করে। এই লোকবিশ্বাসটাই মন্দিরের আসল প্রাণশক্তি। একদম। আর তাই বোঝা যায় কেন এই মন্দিরটা শুধু পুজো করার জায়গা নয়, এটা নয়াগ্রামের মানুষের কাছে একটা সম্মিলিত আশ্রয়, তাদের পরিচয়ের একটা অংশ। মানুষ এখানে মানত করতে আসেন, আশীর্বাদ চাইতে আসেন, আবার অনেকে হয়তো শহরের ব্যস্ততা থেকে দূরে শুধু একটু শান্তি খুঁজতেও আসেন। ঠিক। এখানকার শান্ত নিরিবিলি পরিবেশে সত্যি অন্যরকম একটা আধ্যাত্মিক স্পন্দন আছে। তথ্যসূত্রগুলোতেও এই ব্যাপারটা বারবার বলা হয়েছে। ঠিক। শহরী জীবনের যে ক্লান্তি, যে কোলাহল, তার বাইরে এই ধরনের জায়গাগুলো যেন এক একটা মরুদ্যানের মতো। এখানকার নীরবতা, প্রাচীনত্ব আর মানুষের ওই যে গভীর বিশ্বাস, এই সব মিলিয়েই হয়তো তৈরি হয় সেই বিশেষ অনুভূতি বা শক্তির ধারণাটা, যার কথা দর্শনার্থীরা বলেন। সব মিলিয়ে দেখলে নয়াগ্রামের রামেশ্বর মন্দির একদিকে যেমন প্রাচীন ইতিহাস, স্থাপত্য আর লোককথার একটা জীবন্ত সংগ্রহশালা, তেমনি অন্যদিকে গভীর আধ্যাত্মিক বিশ্বাস আর এসব অলৌকিক অভিজ্ঞতার একটা কেন্দ্রবিন্দু। আমাদের হাতে থাকা তথ্যগুলো দেখে এটাই মনে হচ্ছে যে এই মন্দিরের মূল শক্তিটা আসলে লুকিয়ে আছে এর প্রতি মানুষের বিশ্বাসে। ইতিহাস, স্থাপত্য, লোককথা সবকিছুই যেন এই বিশ্বাসটাকে ঘিরেই ঘুরছে। এখানকার সবকিছুই যেন বলছে বিশ্বাসই আসল চালিকা শক্তি, বিশ্বাসেই এর অস্তিত্ব। আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে। তথ্যে যেমন বলা হয়েছে, বহু দর্শনার্থী এখানে এলে এক বিশেষ আধ্যাত্মিক শক্তির উপস্থিতি অনুভব করেন। হ্যাঁ, সত্যি ভাবার বিষয়, কিভাবে একটা ভৌত স্থান, তার স্থাপত্য, তার চারপাশের পরিবেশ আর মানুষের ওই সম্মিলিত বিশ্বাস সব মিলেমিশে এমন একটা অনুভূতির জন্ম দিতে পারে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের ব্যক্তিগত আর সমষ্টিগত অভিজ্ঞতাকে এতটা প্রভাবিত করে চলেছে। এই অনুভূতিটা কি শুধুই বিশ্বাসের প্রকাশ, নাকি এর পিছনে আরও গভীর কিছু লুকিয়ে আছে? এটা সত্যিই ভাববার।